আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করতে যাচ্ছি পরিযান গল্পের 29 এবং 30 নম্বর পর্ব। আপনি এমন একজন নারী যাকে ফেরানোর সাধ্য কারো নেই। আপনাকে দেখে যদি কোনো পুরুষ প্রেমে না পড়ে তাহলে সে সবচেয়ে বড় পাপী। আমি সেই পাপ কি করে করি? কিন্তু আমার কাছে আপনি সম্পূর্ণ নিষিদ্ধ, আর নিষিদ্ধ জিনিসের প্রতি আমরা বেশি আকৃষ্ট হই। তবু আপনার থেকে দূরে থাকতে চেয়েছি সব সময়। আপনার আমার মাঝে আকাশ পাতাল তফাৎ। কোথায় রাজকন্যা আর কোথায় রাজার বাগানের সামান্য মালি। এই দ্বন্দ্ব আপনার থেকে আমাকে দূরে সরিয়ে রেখেছে। কিন্তু নিয়তি দেখুন, আমি কখনো এটা ভাবিনি যে আমার ভাগ্যে আপনিই আছেন। আকাশের থেকে দৃষ্টি সরিয়ে শায়েরের দিকে তাকালো পরী, কিন্তু শায়ের তখনও আকাশের দিকেই তাকিয়ে আছে। পরীর জবাব না পেয়ে শায়ের আবারও বলল, আমি আপনার বড় বোনকে দেখিনি, আর তার ভালোবাসার মানুষকেও দেখিনি। সুখান পাগল আর তার বউয়ের ভালোবাসাও দেখিনি। আর রইল সিরাজ ভাইয়ের কথা। সে চলে যাওয়ার পরই কিন্তু আপনাদের বাড়িতে আমি প্রথম আসি। মূলত সিরাজ ভাইয়ের জায়গাটা আমাকে দেওয়া হয়েছে। ওদের ভালোবাসা আমি বুঝবো কীভাবে? তবে সাম্পান বিন্দুর ভালোবাসার সাক্ষী আমি নিজেও। আকাশের দিকে থেকে মুখ ফিরিয়ে পরীর দিকে তাকালো শায়ের। পৃথিবীতে কেউ কারো মতো করে ভালোবাসতে পারে না। তাহলে সব ভালোবাসার পরিণতিও যে একই হতো। নিজ স্থান থেকে নিজের প্রিয় মানুষকে ভালোবাসতে হয়। সে ভালোবাসার মাধুর্য থাকে অন্যরকম। এখন আপনিই বলুন, ওদের মতো ভালোবাসা চাই নাকি আপনার স্বামীর ব্যক্তিগত ভালোবাসা চাই, কোনটা? দ্বিধায় পড়ে গেল পরী। কী উত্তর দেবে বুঝতে পারল না। চেয়েও পরীর কঠোর হতে পারছে না। যেই মেয়েটা অধিকতর সাহসী রন্ধ্রে রন্ধ্রে তার মিশে আছে রাগ, আজ সেই মেয়েটির রাগ উধাও। সাহসও হারিয়ে গেছে যেন। ভালোবাসা মানুষের দুর্বলতা। ভালোবাসলে মানুষ কোনো না কোনো কারণে ভয় পাবেই। সেই ভয়টা পরীর হচ্ছে। কিন্তু কিসের ভয়? হারিয়ে ফেলার নাকি অন্য কিছু? বুঝে উঠতে পারে না পরী। সে নির্দ্বিধায় শায়েরের দিকে তাকিয়ে আছে। চোখের ভাষা এই মুহূর্তে পড়তে অক্ষম। তাই বেশিক্ষণ দাঁড়াতে চাইল না সে। ঘুরে হাঁটা ধরতেই শাড়ির আঁচড়ে সজোরে টান পড়তেই সে দাঁড়িয়ে গেল। পেছন ফিরে তাকাতেই শায়ের বলল, আমার প্রশ্নের উত্তর দেবেন না? পরী এবার ঘুরে দাঁড়ালো। শায়ের দিকে এগোতে এগোতে বলল, আপনার প্রশ্নের উত্তর আমার জানা নেই। ভালোবাসা বলতে আমি ওদের কাহিনীগুলো বুঝি, এর বেশি কিছু জানা নেই আমার। পড়ালেখা শেখানোর শিক্ষক থাকলেও ভালোবাসা শেখানোর শিক্ষক কিন্তু নেই। ভালোবাসার শিক্ষক থাকে না, দুজনের মধ্যে তৈরি করতে হয়। তাহলেই ভালোবাসার মানে বুঝবেন। পরী শায়েরের আরেকটু কাছে আসলো। অন্ধকারের আবছা আলোতেই চোখ রাখলো শায়েরের চোখে। বলল, তাই? তাহলে দুজনের মধ্যে ভালোবাসা তৈরি কিভাবে করা যায় বলুন তো? শায়ের এবার থামলো। এবার একটু বেশিই বলছে সে। ঠান্ডাও লাগছে। সে নিজেও চাদর আনেনি। তাই সে বলল, আজকে প্রয়োজনের তুলনায় বেশি শিখে ফেলেছেন, বাকিটা অন্য একদিন শেখাবো। শায়ের চলে আসতে গিয়ে থেমে গেল। পেছন ফিরে বলল, হাত ধরার অনুমতি দিবেন নাকি আঁচল ধরে টেনে নিয়ে যাব? মৃদু হাসে পরী। কোলে তুলে নিয়ে গেলে মন্দ হয় না। কাল বিলম্ব না করে চোখের পলকেই সে পরীকে কোলে তুলে নিল। পরী ভেবেছিল শায়ের তাকে কোলে নেবে না, কিন্তু সে পরীকে বিস্মিত করে দিয়েছে। পরী আজ শাড়ি পাল্টে নিজের ঘাগরা পরেছে। শাড়ি পরার তেমন অভ্যাস নেই তার, তাই আপাতত বাড়িতে এটাই পরুক। শীত নিয়ন্ত্রণ করা খুবই মুশকিল হয়ে আসছে, বিধায় পরী শুয়ে পড়ল। কিছুক্ষণ পর দরজা খোলার শব্দে চোখটা বন্ধ করে ফেলে, যাতে শায়ের বুঝতে পারে পরী ঘুমিয়ে গেছে। কিন্তু চতুর পরী জানে না যে তার স্বামী তার থেকেও কম নয়। সব বুঝেও না বোঝার বান করে শায়ের শুয়ে পড়ল। বেলি ফুলের সুবাসে চোখ মেলে তাকালো পরী। একটু আগেও তো ফুলের ঘ্রাণ পায়নি সে, এখন কোথা থেকে আসলো? ওপাশ ফিরতেই দেখলো শায়ের ফুলগুলো নেড়ে চেড়ে দেখছে। নিজের অজান্তেই পরী ধরা দিয়ে বলে, ফুল কোথা থেকে আনলেন? আপনি ঘুমাননি? একটু আগে তো দেখলাম ঘুমাচ্ছেন। ওই চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছিলাম। দেখি ফুলগুলো। পরী হাত বাড়াতেই শায়ের হাতটা সরিয়ে নিয়ে বলে, দেওয়া যাবে না। পরী এক প্রকার ছিনিয়ে নিয়ে বলে, মালি সাহেব, আমার রাজ্যে থাকতে হলে আমার কথা মেনে চলতে হবে যে। আপনার একটাই কাজ, আমার বাগানে ফুল ফোটানো। কাজ ঠিকমতো করতে পারলেই পুরস্কার পাবেন। তাই নাকি? তা পুরস্কারটা কি? সময় হলেই জানতে পারবেন মালি সাহেব। যথা আজ্ঞা রাজকুমারী। পরী হাসল। শায়ের তাকিয়ে রইল পরীর দিকে। কপালে কিঞ্চিৎ ভাঁজ ফেলে পরী বলে, ওভাবে দেখছেন কেন? আপনার সাহস তো কম নয়। এর শাস্তি কী হতে পারে জানেন? প্রশ্নের জবাবে শায়ের হাত বাড়ালো পরীর দিকে। গাল গলিয়ে ঘাড়ে হাত দিয়ে কাছে টেনে আনে পরীকে। গভীরভাবে প্রেয়সীর কপালে ওষ্ঠ ছুঁয়ে দেয়। বলে, শাস্তি স্বরূপ মৃত্যুদণ্ড হলেও আমি মাথা পেতে নেব পরীজান।
ঈষৎ কেঁপে উঠল পরীর সর্বাঙ্গ। কর্ণকুহরে পরিযান শব্দটি বারবার বাজতে লাগলো। এই ডাকেও যেন মাদকতা আছে, আফিমের মতো মেশালো। আফিমের নেশা কেটে গেলেও এই নেশা যেন কাটবার নয়। নিজের অর্ধাঙ্গিনীকে এইভাবে চেয়ে থাকতে দেখে শায়ের হাসে, বলে, অনেক বড় অন্যায় করে ফেলেছি, এবার কী শাস্তি দিবেন বলুন। আগের ন্যায় পরীকে তাকিয়ে থাকতে দেখে সে বলে, শাস্তিটা কী দেবেন ভাবতে থাকুন, আমি ঘুমাই। উষার আলো ফুটতেই চারিদিকে ঝলমল করে ওঠে। ঘাসে পাতায় জমে থাকা শিশির বিন্দু চিকচিক করে উঠল। সূর্য রশ্মিতে মেঘপুঞ্জের রূপকত্তা যেন দ্বিগুণ বেড়ে গেল। শিশির ভেজা পথ পেরিয়ে মানুষ যাচ্ছে নিজ গন্তব্যে। শীত আস্তে আস্তে কমতে শুরু করেছে। দিনের বেলাতে তেমন শীত না লাগলেও রাতে শীত বাড়ে। চাষিরা দলে দলে শীতের ফসল ঘরে তুলছে, তাদের খুশি যেন আর ধরে না। বন্যার পর যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তা এখনও কিছুটা রয়ে গেছে, এবারের ফসলে বোধহয় তা মিটবে। সূর্যের আলোতে ঝলমল করছে জমিদার বাড়ির আঙিনা। তখনই সেখানে আগমন ঘটে শেখরের। শায়েরই প্রথম দেখে। সে কিছুটা ঘাবড়ে গেলে শেখরকে দেখে, কেননা তার হাতে মাথায় ব্যান্ডেজ করা, সারা মুখেও অসংখ্য দাগ স্পষ্ট। শেখর শায়েরের সাথে কোনো কথা না বলে বৈঠকে গিয়ে হাজির হয়। আফতাব আর আখির বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। শেখরকে আসতে দেখে আফতাব প্রচণ্ড রেগে গেলেন। বললেন, তুমি এখানে কি চাই? তোমার সাহস তো কম না, এত কিছু করে আবার এখানে এসেছো। মুহূর্তেই বাড়ির সকলে জেনে গেল শেখরের আমার কথা। মালা জেসমিন ছুটে গেলেন বৈঠকে। পরি কুসুম আর জুম্মান দরজার আড়ালে কান পেতে রইল। শেখর সবার কাছে কিছু বলার অনুমতি চাইছে। আফতাব শুনতে চাইলেন, তিনি দেখতে চান ছেলেটা কি বলে। শেখর বড় একটা নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, বিয়ের দিন রওনা হওয়ার আগেই খবর পেলাম আমার ছোটো বোনকে কেউ অপহরণ করেছে। কি করব বুঝতে পারছিলাম না, পুলিশকেও জানাতে পারিনি, যদিও আমার বোনের কোনো ক্ষতি করে দেয়। আমার পরিবারের সবাইকে অপহরণকারী একটা জায়গায় যেতে বলে, কিন্তু দুর্ভাগ্যবশত গাড়ি দুর্ঘটনায় ওই দিনই সবাই আহত হই। হঠাৎ কি হয়ে গেল বুঝিনি। পরে পুলিশই আমার বোনকে উদ্ধার করে। এর পেছনে ছিল আমার বন্ধু নাইম, ওই এই জঘন্য কাজটা করেছে। আফতাব জিজ্ঞেস করলো, সে কেন এরকম করবে? তুমি মিথ্যা বলতেছো। আমি সত্যি বলছি, নাইমকে পুলিশে দেওয়া হয়েছে। নাইম নিজের মুখে সব স্বীকার করেছে। বিশ্বাস না হলে আপনি খোঁজ নিতে পারেন। নাইমের এরকম করার কারণ সে পরীকে পছন্দ করতো। আচ্ছা দেখব, যদি তোমার কথা মিথ্যে হয় তাহলে কঠিন শাস্তি পাবে তুমি। শেখর মাথা নেড়ে বলে, ঠিক আছে, তাহলে কি এবার বিয়েটা হচ্ছে? শায়ের নড়ে চড়ে দাঁড়ালো। তার সামনে তার স্ত্রীকে বিয়ে করার কথা বলছে, তা মানতে পারছে না সে। আফতাব বলল, সে কথা ভুলে যাও, কারণ আমার মেয়ের বিয়ে হয়ে গেছে। শেখর অবাক হয়ে বলল, কি বলছেন এসব? পরীর বিয়ে হয়ে গেছে মানে? কার সাথে? আপনি আমাকে কথা দিয়েছেন পরীকে আমার হাতে তুলে দেবেন। শোনো, তোমার জন্য আমি আমার মান সম্মান হারাতে বসেছিলাম, অনেক কষ্ট করে সব ঠিক করেছি, এখন বিয়ে হয়ে গেছে, তুমি যেতে পারো। এবার শেখর রেগে আগুন। সে আফতাবের সাথে দু এক কথায় ঝগড়া বাঁধিয়ে ফেললো। শায়ের আর ওখানে থাকলো না, অন্দরে চলে গেল। শেখরের কথাগুলো বিষের মতো লাগছে। শায়েরকে ঘরে যেতে দেখে পরিও পিছু পিছু গেল। শায়েরকে চিন্তিত দেখে বলল, আপনি শুধু শুধু চিন্তিত হচ্ছেন কেন? আমি কোনো কারণে চিন্তিত নই। তাহলে এভাবে চলে এলেন যে? ওই ছেলেটা বারবার আপনাকে বিয়ে করবে বলছে, তাছাড়া ওর সাথে আপনার বিয়ে হওয়ার কথা ছিল, আমার ওকে ভালো লাগছে না। মৃদু হাসলো পরি। শায়ের জ্বলছে, এত খুশিই লাগছে পরির। ওকে হাসতে দেখে শায়ের রুষ্টচিত্তে বলল, আপনি হাসছেন? পরি শায়ের কাছে এসে দাঁড়িয়ে বলে, তো কি হয়েছে? আমার তো আর বিয়ে হচ্ছে না তার সাথে। আমি ওর মুখে আপনার নাম সহ্য করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আপনার শুনতে হবে না, আমি যাই, গিয়ে শুনে আসি। পরির হাত টেনে ধরে শায়ের। টানের ফলে পরি শায়ের একদম কাছে চলে আসে। দেখে মনে হচ্ছে তার স্বামীর মনক্ষুণ্ণ হচ্ছে। ওই ছেলেটা যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত আপনি এখানেই থাকবেন। মালি সাহেব, আপনার বউকে কেউ নিয়ে যেতে পারবে না, আপনার কাছ থেকে তো নয়। পরীকে পালঙ্কে বসিয়ে শায়ের নিজে ওর পাশে বসলো। পরি জিজ্ঞেস করলো, আচ্ছা ওই ছেলেটা এমন কেন করলো? বন্ধু হয়ে বন্ধুর এত বড় ক্ষতি করতে পারলো? যদি মরে যেত ছেলেটা? আপনাকে পছন্দ করে ছেলেটা আসামিদের খাতায় নাম লিখিয়েছে, যেখানে তার ডাক্তার হওয়ার কথা ছিল। সত্যিকারের ভালোবাসা কখনোই মানুষকে খারাপ পথে নিয়ে যায় না, বরং একটা মানুষ খারাপ মানুষকে ভালো পথে নিয়ে আসে। পরি শায়ের হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে। মুহূর্তটা বেশ লাগছে পরির কাছে। অনেকগুলো হাত পেরিয়ে পরি এক বিশ্বাসী হাত পেয়েছে। হোক না সে নিম্নবিত্ত ছেলে, কিন্তু তার ভালোবাসায় তো কোনো খাদ নেই। ভালোবাসাটা সত্যি হলে নুন পান্তা খেয়েও সারা জীবন কাটিয়ে দেওয়া যায়। শায়েরের সাথেই অনায়াসে সারা জীবন কাটিয়ে দিতে পারবে। কোনো নিকষ কালো মেঘের ছায়া যেন কখনোই না আসে। কিন্তু নাইম নামের ছেলেটা একটু বেশি করছে বলে মনে হলো পরির। ভালোবাসা তো কোনো প্রতিযোগিতা নয় যে জোর করে হলেও তাকে পেতে হবে। তাহলে কেন ছেলেটা এমন করে বসলো? এখন এর জন্য কতদিন জেলে থাকতে হবে কে জানে। আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি।
আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে বাহির পানে চোখ মেলেছি বাহির পানে, আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে রুমালের সেলাই খুলছে চম্পা। তার প্রিয় ব্যক্তিকে যখন দেবার অধিকার নেই তাহলে এসব রেখেই কী হবে। খুব যত্ন করে সে এগুলো বানিয়েছিল। সেলাইয়ের প্রতিটি ফোরে ছিল নিত্য নতুন অনুভূতি গাথা, যা সে শায়েরি নামক পুরুষটির জন্য রেখেছিল। কিন্তু সে পুরুষটি আজ অন্য কারো দখলে, অন্য কারো হাসিতে সে তৃপ্তি পায়, অন্য কাউকে নিয়ে ভাবে। আগে যদি জানতো এই পুরুষটি তার হবে না তাহলে কোনো অনুভূতি সে জমিয়ে রাখতো না, দিত না ওই পাষাণ পুরুষকে মন। শায়ের পরীকে বিয়ে না করলেও হেরোনা কিছুতেই শায়েরের সাথে চম্পাকে বিয়ে দিতেন না। দেখতে শুনতে তো মেয়েটা কম নয়, কোমর ছড়ানো ঘন কালো চুল, ডাগর ডাগর চোখ, কী সুন্দর চেহারা। এমন সুন্দর মেয়েকে তিনি অর্থহীন এতিম ছেলের কাছে কেন বিয়ে দিবেন? তার মেয়েকে তিনি আরও বড় ঘরে বিয়ে দিবেন। তবে যখন সে শুনেছে শায়ের জমিদারের মেয়ে বিয়ে করে ঘরে তুলেছে, তখন থেকেই হিংসায় জ্বলে যাচ্ছেন। রূপবতী পরীকেও তার সহ্য হচ্ছে না, তাই তিনি খুশিনার সাথেও তেমন কথা বলেন না। কেননা খুশিনা খুব বড়াই করেন পরীকে নিয়ে। হেরোনার মেয়ের থেকেও দ্বিগুণ সুন্দরী মেয়েকে ঘরে তুলেছে শায়ের। এই জন্য দুজনের মধ্যে চলে কথার প্রতিযোগিতা। চামেলি মাটিতে পা ছড়িয়ে বসে বোনের কাণ্ড দেখতেছে। সে ভালোবাসার অর্থ বোঝে না বলেই বোনের কষ্ট বুঝতে ব্যর্থ, তাই চেয়ে চেয়ে দেখছে শুধু। পরীদের বাড়ি থেকে এসে অনেক গল্পই বলেছি পরীর বাড়ির সম্পর্কে, চম্পা শুধু শুনেছে। বারান্দার মাটির তৈরি সিঁড়িতে চম্পার বারান্দার মেঝেতে চামেলি বসে আছে। পরী সেখানে আসতেই চামেলি খুশি হলো, তবে চম্পা পরীর উপস্থিতি পেয়েও নিজের কাজ করতে লাগলো। পরী কিছুক্ষণ চম্পার দিকে তাকিয়ে থেকে চামেলিকে বলল, ঘরে একা একা লাগছিল তাই তোমার কাছেই ফুপু পাঠালি। চামেলির বদলে চম্পা বলে, কেন শেরান ভাই নাই? না, উনি তো বাজারে গেছে, আসতে দেরি হবে। পরীর মুখে উনি শব্দটা শুনে মৃদু হাসল চম্পা। চামেলি উঠে এসে পরীর হাত ধরে টেনে ঘরে নিয়ে গেল। পরীকে চৌকির উপর বসিয়ে নিজেও বসলো। তারপর বলল, নতুন ভাবি আপনার লগে কথা কইও না, আপার মন ভালো না। দেখো না শেরান ভাইয়ের লাইগা রুমাল বানাইছে, এখন আবার খুলতাছে। ওনার জন্য রুমাল বানিয়েছে কেন? পরী বুঝেও না বোঝার ভান করলো, যাতে চামেলি সব কথা বলে। আর কইও না নতুন ভাবি, খুশি না ফুপু মারে কত কইল শেরান ভাইয়ের লগে আপার বিয়া দিতে, কিন্তু মা তো রাজি হই না। আপা সেই আশায় রুমাল বানাইলো, কিন্তু দেহ শেষমেশ তোমারে ভাই বিয়া করে আনলো। যদি আপার লগে বিয়া হইতো তাইলে কি তোমার মতো সুন্দরভাবে পাইতাম? খিলখিল করে হেসে উঠল চামেলি। পরী আগেই বুঝেছিল চম্পা শায়েরকে পছন্দ করে, কিন্তু পুরোপুরি সে সব জানে না। যদি সে হেরেনার মতো থাকতো তাহলে হয়তো পরীর জায়গায় চম্পা থাকতো। পরী সারা ঘরে চোখ বুলিয়ে দেখে একটা ছেলের ছবি আর কিছু পোস্টার টানানো। পরী জিজ্ঞেস করে, এসব কার ছবি? চামেলি যেন আকাশ থেকে পড়লো, মাথায় হাত দিয়ে বললো, আল্লাহ গো, হেরে চিনো না তুমি? সালমান শাহ, অনেক বড় নায়ক। হ্যাঁ নায়ক? পরী ঠিক বুঝলো না, ঘরবন্দি থাকাতে এসবের সাথে পরিচিত না সে, তাই বিখ্যাত নায়ককে চিনতে পারলো না। চামেলি আবার বলল, নতুন ভাবি, আমি আর আপা প্রতিদিন সন্ধ্যার সময় টুনিকো বাড়িতে যাইয়া টেলিভিশন দেখি, তুমি দেখবা? না আমি দেখবো না, রাতের বেলা ফুপু বের হতে বারণ করেছে। ও তুমি তো নতুন বউ, আহো আমরা তোমাকে ঘরে যাই, দেখি শেরান ভাই আইছে নাকি। চামেলি গান ধরল, উত্তরে ভয়ঙ্কর জঙ্গল, দক্ষিণে না যাওয়াই মঙ্গল, পূর্ব পশ্চিম দুই দিগন্তেই নদী। চামেলি নাচতে নাচতে যেতে লাগলো, আর পরী হেঁটে হেঁটে। মেয়েটার দুরন্তপনা দেখতে ভালোই লাগে পরীর, কিন্তু চম্পার জন্য খারাপ লাগছে। সন্ধ্যার পর বাড়ি ফিরেছে শায়ের। পরী মাগরিবের নামাজ শেষ করে বসেছিল, একাই ছিল সে। ফুপু পাশের বাড়িতে খোশ গল্প করতে গেছেন, চামেলি চম্পা টেলিভিশন দেখতে গেছে। পরী ঘরে সম্পূর্ণ একা। দরজার ঠকঠক আওয়াজ শুনে পরী দরজা খুলল, শায়ের পাশ কাটিয়ে ভিতরে ঢুকলো। পরী খেয়াল করেছে আসার পর থেকে শায়ের কেমন যেন আচরণ করছে, পরীর থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা চালাচ্ছে। কোনো কারণে শায়ের এরকম করছে পরী তা ভেবে পাচ্ছে না। এতে খারাপ লাগছে পরীর, কেননা এই পুরুষটিকে সে তার ভীষণ মনে ধরেছে। সেই প্রথম যেদিন সম্পানের নৌকাতে দেখা হয়েছিল সেদিন থেকেই শায়ের কথাগুলো শ্রুতিমধুর মনে হতো পরীর কাছে। এত সুন্দর আর গুছিয়ে বোধহয় কেউ কথা বলতে পারে না। ক্ষণে ক্ষণে যখনই পুরুষটির সাথে দেখা হতো তখন সে আবারও পরীকে মুগ্ধ করত। আর আজ সেই পুরুষই পরীর স্বামী। স্বামীর অবহেলা তো প্রতিটি নারীকেই ব্যথিত করে, সেজন্য পরীর মনটাও ভীষণ ব্যথিত। কাল থেকে শায়ের কোনো কথা বলেনি পরীর সাথে। পরী কিছু জিজ্ঞেস করলে জবাব দিয়েছে শুধু, এর বাইরে একটা কথাও বলেনি সে। পরনের পাঞ্জাবি খুলে একটা গেঞ্জি পরছে শায়ের। পরী তাকিয়ে আছে শায়েরের দিকে। নিজেকে পরিপাটি করে পিছনে ফিরতেই পরীর চোখে চোখ পড়ল, সাথে সাথেই চোখ ফিরিয়ে নিল সে। বাইরে যাওয়ার জন্য পা বাড়াতেই পরী বলে উঠল, কোথায় যাচ্ছেন? শায়ের না তাকিয়ে জবাব দিল, কাজ আছে। আমাকে একা রেখে যাবেন না?
থমকে দাঁড়ালো শায়ের। পিছন ফিরে বলল, কেন? ফুপু নেই? পাশের বাড়িতে গেছে। আপনি একা থাকতে ভয় পান? পরি কয়েক কদম এগিয়ে এলো, শায়ের মুখোমুখি দাঁড়িয়ে বলল, সূর্যাস্তের পর হৃদয়ের একাকিত্ব বাড়ে। তখন মানুষ সূক্ষ্ম একটা হৃদয় খোঁজে, তার হৃদয়কে বাঁধার জন্য, একাকিত্ব দূর করতে চায়। ভয়ের থেকে মানুষ একাকিত্বে বেশি ভোগে। আপনি কি আমার একাকিত্ব বোঝেননি? এবারও পরীর চোখে চোখ রাখলো না শায়ের, তবে চোখ দুটো যেন অনেক কথা বলতে চাইছে। নিজেকে সংযত করে শায়ের চলে এলো, বাইরে গেল না। পরি বলল, কিছু বলবেন না? এবার শায়ের মুখ খুলল, কণ্ঠে গাম্ভীর্যতা রেখে বলল, আমার জন্য একাকিত্ব ভোগ করতে হবে না আপনাকে। যেখানে আমি আপনার যোগ্য নই সেখানে আমার জন্য আপনি নিজেকে দুর্বল করবেন না। যদি কখনো আফসোস হয় তাহলে বলবেন, আমি সরে যাব আপনার পথ থেকে। পরীর মনে জানান দিল যে শায়ের কিছু শুনেছে। তাহলে কি রূপালীর বলা কথাগুলো শায়ের শুনেছে? তাই হবে, না হলে শায়ের এত পরিবর্তন হতো না। বাড়ি থেকে আসার আগে রূপালী পরীকে কিছু কথা বলে। শায়ের ছোট ঘরের ছেলে, পরীর যোগ্য না, বামুন হয়ে চাঁদে হাত দিয়েছে, এমনকি অনেক আফসোস করেছিল। কিন্তু পরী তখন একটা জবাব দিয়েছিল, যদি টাকা পয়সা সুখ দিত তাহলে তুমি কেন সুখী হলে না আপা? রূপালী তারপর আর একটা কথাও বলেনি। শায়ের বোধহয় অর্ধেক কথা শুনে এসব বলছে। আমার মনের পথে যে একবার আসে তার ফিরে যাওয়ার পথ নেই। আপনি ফিরবেন কিভাবে? শায়ের জবাব দিল না। পরীর সঙ্গে বেশিক্ষণ কথা বললে নিজেকে সংযত রাখা অসম্ভব, তাই পরী থেকে সরে গিয়ে পালঙ্কে বসলো। পরী এগোলো না শায়ের দিকে। সে ভাবল, রূপালীর মাথা খারাপ বলে কি শায়েরকেও মাথা খারাপ করতে হবে নাকি? রূপালী সবসময় পরীর সুখ চেয়েছে বিধায় এসব বলেছে। পরী তখন ভেবেছিল সে নিজের সুখকে দেখিয়ে দেবে বোনকে, কিন্তু শায়ের নিজেই তো বুঝতেছে না কিছু। পরী এগিয়ে গেল জানালার দিকে, হাত বাড়িয়ে খুলে দিল জানালা। হুড়মুড়িয়ে বেলি ফুলের সুবাস ঘরে এসে ঢুকলো। পরী পেছন ফিরে শায়ের দিকে তাকালো। শুয়ে আছে শায়ের, অস্থির চিত্ত নয়নে কিছুক্ষণ তাকিয়ে থেকে সে আবারও জানালার দিকে বাইরে তাকালো। এশার নামাজ পড়েই শুয়ে পড়লো পরী। শায়ের আগেই ঘুমিয়ে গেছে। ফুপু বলে গিয়েছেন শায়ের এলে যাতে ওরা খেয়ে শুয়ে পড়ে, তার আসতে দেরি হবে। পরীর খাওয়ার জন্য শায়েরকে ডাকলো না এবং নিজেও খেলো না। অর্ধেক রাত কাটালো এপাশ ওপাশ করে। সকালে শায়ের আগেই ঘুম থেকে উঠে কালকে সে একটা কাজ জোগাড় করেছে। গ্রামের মাতব্বর শায়েরকে বেশ পছন্দ করেন, তিনি তার আড়তে কাজ করতে বলেছেন শায়েরকে। আজকে সেখানেই যাবে শায়ের। পরিও উঠে ফুপুর কাছে গেল। কাজ না পারলেও কিছু কিছু সাহায্য সে করে। রান্নাঘরে ছিল পরী। তখন একজন বৃদ্ধ মহিলা এলেন আহাজারি করতে করতে। খুশিনা দৌড়ে গেলেন উঠোনে, আর পরী বসে রইল। মহিলাটি চিৎকার করে বলতে লাগলেন, সেইরামকে, ওর বউ কই? শায়েরও সেখানে গেল। বাড়ির সকলে উপস্থিত। মহিলাটি কাঁদছে আর বলছে, হ্যাঁ রে সেইরাম, কোন অপয়ামাইয়া ঘরে তুললি যে কিনা আমার পোলারে খাইয়া দিল? কথাটা বুঝল না শায়ের, তাই জিজ্ঞেস করলো, কি হয়েছে চাচি? কি হয় নাই ক? তোরে আর তোর বউরে আইনা আমার পোলাটা মরে গেল। অলক্ষী মাইয়া আইতেই আমার পোলা খাইল। তুই থাকবি কেমনে? তোরেও খাইব দেখিস। শায়ের মনে পড়লো এই চাচির ছেলের গাড়ি করে পরী এই প্রথম এই বাড়িতে এনেছে। ছেলেটা মারা গেছে। সে বলে, আপনার ছেলে মারা গেছে কখন? কাল রাইতে ভালো পোলা ঘুমালো, সকালে আর উঠলো না। অহন বউ পোলাপান খাইব কি? তোর সব বোর লেগা হয়েছে। অলক্ষী এই সংসার টিকবো না সেইরান, টিকবো না। শায়ের ধমকে মহিলাটিকে বের করে দিলেন। অতঃপর নিজের ঘরের দিকে গেল। দরজায় দাঁড়িয়ে আছে পরী। ছলছল নয়নে সে তার শায়েরের দিকে তাকিয়ে আছে। তবে সেখানে না দাঁড়িয়ে ঘরের ভেতরে চলে গেল। শায়ের বুঝে গেল এতক্ষণে সব কথাই পরীর কানে গিয়েছে। সে দ্রুত ঘরে গিয়ে পরীর হাত টেনে ধরল। পরী কাঁদছে দেখে ওকে নিজের বুকে জড়িয়ে নিল সে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। ততদিন ভালো থাকুন সবাই। আর আমার উপন্যাস বলাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আমি আশা করতে পারি, তাই না? একটা লাইক দিতে খুব বেশি হলে 1 সেকেন্ড সময় লাগে। আর একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন নতুন গল্পগুলো সবার আগে পাওয়ার জন্য। এমন থ্রিলার গল্প শুনতে একটা সুন্দর মন্তব্য করে যান কমেন্ট বক্সে এই পর্বটির বিষয়ে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।